সিরিয়ায় দ্রুজ সম্প্রদায় ও বেদুইনদের মধ্যে সংঘর্ষে নিহত 1000 ছাড়িয়েছে এমন তথ্য দিচ্ছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে 336 জন দ্রুজ সম্প্রদায়ের, বাকিরা বেদুইন ও সরকারি বাহিনীর সদস্য। দ্রুজদের রক্ষার নামে সংঘাতে ইসরায়েল জড়িয়ে পড়লে বিমান হামলায় প্রাণ গেছে 15 জনের। এদিকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পরও শনিবার সোয়েদাতে হয়েছে সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে সেখানে বেদুইনদের সরিয়ে দিয়েছে সিরিয়ার সরকার। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, তবে এখনও থমথমে পরিস্থিতি। এক সপ্তাহ আগে এক দ্রুজ ট্রাক চালককে অপহরণের জেরে বেদুইনদের সাথে সংঘর্ষ শুরু হয়, যাতে প্রতিদিনই বাড়তে থাকে নিহতের সংখ্যা। বৃষ্টি ও বন্যায় নাকাল পাকিস্তান। জুন মাসের শেষে শুরু হয় বর্ষা মৌসুম, কদিনেই 202 মৃত্যু দেখছে দেশটি। অন্যদিকে বন্যায় বেহাল দশা ভারতেও। চলতি বর্ষায় প্রায় 150 প্রাণহানির সাক্ষী হিমাচল। কেরালার 5 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। চলতি বর্ষা মৌসুমে প্রাণহানি 200 ছাড়িয়েছে, যার মধ্যে অর্ধেকই শিশু। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের শেষে শুরু হওয়া বর্ষা খুব অল্প দিনেই বয়ে এনেছে বড় ক্ষয়ক্ষতি। বিভিন্ন অঞ্চলে বন্যা, ভূমিধস এবং ভবন ধসে আহত হয়েছেন 5.5 শতাধিক মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে পাঞ্জাব। প্রদেশটিতে তলিয়েছে 32টি প্রধান সড়ক, প্রায় স্থবির যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ এবং অন্যান্য শহরেও বিপজ্জনক হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। ফয়সালাবাদে 33টি ভূমিধসে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বৃষ্টিপাতে নাকাল ভারতও। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় কেরালায়। মালাপ্পুরম, কেজিকোট, ওয়ানাড, কন্নুর এবং কাসারগোড জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অঞ্চলটিতে নদী ও জলাশয়ে প্রাণী বৃদ্ধির কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। 1 মাসের বর্ষণেই কেরিকোট জেলায় নষ্ট হয়েছে 44 কোটি রুপি মূল্যের শস্য। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। জুন থেকে শুরু হওয়া বর্ষা কেড়েছে প্রায় 150 প্রাণ। আর্থিক ক্ষতি হয়েছে 1230 কোটির বেশি। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা প্রদেশটির মান্ডি, কুল্লু এবং কাংড়া এলাকায়। আগামী দিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ, ফলে বাড়তে পারে বিপর্যয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। টাইফুন উইফা হংকং পেরিয়ে আঘাত হেনেছে চীনের গুয়াংডং প্রদেশে। এতে ভেঙে গেছে বেশ কিছু গাছপালা ও বাঁশের তৈরি স্থাপনা। 200 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। হংকং অতিক্রম করার সময় 3 ঘন্টায় 110 মিলিমিটারের বৃষ্টি হয়। কিছু এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 167 কিলোমিটার। এর আগে উইফার কারণে হংকংয়ের কিছু এলাকায় জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। তবে টাইফুনটির শক্তি হারানোর পর বিকেলের দিকে 10 নম্বর থেকে 8-এ নামানো হয় সতর্ক সংকেত। সন্ধ্যা নাগাদ 3 নম্বর সতর্কতার সংকেত দেয় আবহাওয়া অফিস। বাতিল করা হয় 5 শতাধিক ফ্লাইট। রোববার দুপুর পর্যন্ত হংকংয়ের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে 60 কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এদিকে দক্ষিণ কোরিয়ায় গেল কয়েকদিনের বন্যা ও ভূমিধসে মারা গেছে অন্তত 17 জন, নিখোঁজ আরও 11 জন। ইতালিতে দালালের ফাঁদে পড়ে বৈধতা হারানোর ঝুঁকিতে বাংলাদেশিরা। ডিক্রিটো ফ্লুসো 2022 ও 23-এর আওতায় স্পন্সর ভিসায় আসা অভিবাসীরা বর্তমানে রেসিডেন্স পারমিট না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, স্পন্সর মালিকরা অনুমোদিত সীমার চেয়ে বেশি শ্রমিক এনেছেন ইতালিতে। এতে আটকে গেছে বহু আবেদন। জটিলতা আরও বাড়ছে দালালদের দৌরাত্ম্যে। বৈধভাবে ইতালিতে এসেও বর্তমানে অনেকেই আছেন অবৈধ হওয়ার শঙ্কায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। আসার পরে এখানকার একটি প্রশাসনিক দপ্তর প্রেবুত্তরা তারা বলছে আমাদের যে প্রক্রিয়া যেটি রয়েছে ওয়ার্ক পারমিশন তারা স্থগিত করে দিচ্ছে। অনেকে প্রেবুত্তরার বিরুদ্ধে আদালতে মামলা করছে। দালালে বলছিল 6 মাসের ভিতরে কাগজ পাইয়ে দেবে। এখন 2 বছরের প্লাস, এখন আমার এখন পর্যন্ত আমি কাজ করার অনুমতিও পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এই ওনাদের কাছে কোনো সাহায্য পেতে পারি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, ইতালিতে বৈধতা হারানোর যে শঙ্কার যে বিষয়টির কথা বলা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন।
আপনাকে ধন্যবাদ। দালালের খপ্পরে পড়ে বৈধভাবে ইতালিতে এসে প্রবাসী বাংলাদেশিরা অবৈধ হয়ে যাচ্ছে। এর মূলত কারণটি হচ্ছে দালাল যারা আছে তারা কিন্তু এই ইটালিয়ান যে মালিক আছে মালিকের কাগজপত্র নিয়ে কিন্তু একজনের কথা বলে কিন্তু একাধিক ব্যক্তির ওয়ার্ক পারমিট বের করে নিয়ে আসে। যার ফলে কিন্তু এই যে যেই লোকগুলো 2022 সাল 23 সালে যারা ইতালিতে প্রবেশ করেছে বৈধভাবে, তারা কিন্তু যখন মালিকের সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করে তখন কিন্তু মালিক তাদেরকে একটি কথাই বলার চেষ্টা বলে, সেটি হচ্ছে যে আমি তোমাকে তো চিনছি না, বা মালিক কিন্তু তাদেরকে অস্বীকার করে। কেননা মালিক কিন্তু একজনের জন্য আবেদন করেছে, কিন্তু দালাল কিন্তু এই একজনের সুযোগ নিয়ে কিন্তু একাধিক ব্যক্তির জন্য আবেদন করে একাধিক ব্যক্তিকে এটি কিন্তু 2022 সাল 23 সাল কিন্তু চরম আকারে আসলে এই অনিয়ম দুর্নীতি কিন্তু বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু হয়েছে। এখন যারা এখানে ইতালিতে যারা বসবাস করছে প্রবাসী বাংলাদেশি, তারা কিন্তু অবৈধ হয়ে রয়েছে প্রায় 2 বছর ধরে। তাদের ডকুমেন্ট বা তাদের কাগজপত্র কোনো কিছু হচ্ছে না, যার ফলে তারা বাসস্থান এবং কর্মস্থান এবং চিকিৎসা কোনো কিছুই তারা কিন্তু পাচ্ছে না। তারা একটি মানবিক জীবন আসলে পার করছে এখানে। এখানে বাংলাদেশ আসলে দূতাবাসের সাথে আমি কথা বলেছি, দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলেছি। তিনি অফিসিয়ালি আসলে কথা বলতে রাজি না হলেও আমাকে ফোনে বার্তা তিনি জানিয়েছেন যে তিনি এই বিষয়টি আসলে দেখছেন এবং এটি নিয়ে তারা কাজ করছেন। এবং এখানকার যারা ভুক্তভোগী যারা আছে তারা কিন্তু আগামী সপ্তাহে একটি আন্দোলনের ডাক দিয়েছে। তারা এই বিষয়ে আসলে বৈধভাবে ইটালিতে এসেও অবৈধ হয়ে যাচ্ছে, এটা আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে তারা মনে করে। তারা আগামী সপ্তাহে একটি আন্দোলন করার কথা জানিয়েছে আমাকে, এবং আগামী মাসে জর্জিয়া মিলনি বাংলাদেশে 3 তারিখে, আগস্টের 3 তারিখে বাংলাদেশে তিনি যাবেন। হয়তোবা সেখানেও এই বিষয়টি নিয়ে আলাপচারিতা হতে পারে। এই ছিল বিস্তারিত। জি রিয়ন, আপনি দালালদের বিষয়টি বলছিলেন, তারপর আরেকটু বিস্তারিত জানতে চাই যে দালালরা আসলে ঠিক কিভাবে সুবিধা নিচ্ছে, শিক্ষার্থীরা কোনো ঝুঁকির মধ্যে রয়েছে কিনা, এই বিষয়টি একটু জানাবেন। আসলে বিষয়টা হচ্ছে দালালের বিষয়টা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই যে ফ্লোসি আসলে ডিক্লেয়ার করা হয়, দালাল কিন্তু একটি চক্র কিন্তু সক্রিয় হয়ে ওঠে এই ফ্লোসিকে ঘিরেই। সেটি স্টুডেন্ট ভিসা থেকে নিয়ে টুরিস্ট ভিসা, প্রত্যেকটা বিষয় কিন্তু তারা সক্রিয় থাকে এবং তারা এই বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করে থাকে এবং তাদের থেকে প্রায় 20 থেকে 22 হাজার এরও পর্যন্ত তারা কিন্তু নিয়ে থাকে। এবং তারা কিন্তু এই টাকা নেওয়ার ফলে এক পর্যায়ে যারা ভুক্তভোগী যারা ইটালিতে আসে তারাও কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, এখানে কাগজ পাচ্ছে না। এবং ইটালি সরকার কিন্তু এই দালালদের প্রতিও কিন্তু একটি বড় অভিযান আসলে তারা শুরু করেছে। একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে। এই ছিল বিস্তারিত ইটালি থেকে। জি রিয়ন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। ইন্দোনেশিয়ার সুলাওসিতে একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন 5 জন। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 284 জনকে। বাকিদের উদ্ধারে কাজ করে সার্চ অ্যান্ড রেস্কিউ অফিস। আহতদের উদ্ধারে সহায়তা করছেন স্থানীয় জেলেরা। রোববার স্থানীয় সময় দুপুর 1টার দিকে KM বার্সেলোনা 5 নামের জাহাজটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে জাহাজ থেকে লাফ দেন বহু মানুষ। বেশ কয়েক বছর ধরেই আবাসন খাত নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র। মহামারী পরবর্তী অর্থনৈতিক অস্থিরতার আগ থেকেই বাড়তি ছিল যুক্তরাষ্ট্রের বাড়ির দাম। সে পরিস্থিতিকে আরও জটিল করেছে ট্রাম্পের নতুন শুল্ক নীতি। নতুন শুল্ক নীতি দাম বাড়িয়েছে আবাসন সামগ্রীর, ফলে বেড়েছে বাড়ি তৈরির খরচ। যুক্তরাষ্ট্রের আবাসন সংকটের মাঝে মূল্যস্ফীতির প্রভাব, সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, যার প্রভাবে বাড়ছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা বাড়ি নির্মাণের সামগ্রীর দাম। চীন, মেক্সিকো এবং কানাডা থেকে বাড়ি তৈরির বেশিরভাগ নির্মাণ সামগ্রী আমদানি করে যুক্তরাষ্ট্র। দেশটির 2021 সালের বার্ষিক মোট আমদানিকৃত ফ্রেমিং কাঠের 80% এসেছে কানাডা থেকে। নতুন শুল্কের ফলে এই কাঠের ফ্রেমিংয়ের দাম 7% বৃদ্ধি পাবে। বৈদ্যুতিক সরঞ্জামের সরবরাহ আসে চীন এবং মেক্সিকো থেকে। পয় নিষ্কাশনের ফিটিং, টয়লেট, বাথরুমের সিঙ্ক, ওয়াটার হিটারের সরঞ্জাম চীন থেকে আমদানি করে যুক্তরাষ্ট্র। আবার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের হিটিং এবং কুলিং ইউনিট, থার্মোস্ট্যাট ইত্যাদি আমদানি করা হয় মেক্সিকো থেকে। ছোট ছোট অনেক জিনিস যেমন অ্যাঙ্কর বোল্ট, ফ্রেমিং পেরেক ইত্যাদি সরবরাহ আসে তাইওয়ান থেকে। আর প্রতিটি দেশের উপরই চড়া হারে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের হিসেবে একক পরিবারের বাড়ি তৈরির খরচ $10,900 পর্যন্ত বাড়তে পারে। নুসরাত মৌমি, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রে কোল্ডপ্লে ব্যান্ডের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী অ্যান্ডি বাইরন ও প্রতিষ্ঠানটির প্রধান মানব সম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট। সে ভিডিও ভাইরাল হওয়ার জেরে অবশেষে পদত্যাগ করেছেন অ্যান্ডি বাইরন। শনিবার লিঙ্কডইনে দেয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায় অ্যান্ডি বাইরন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে। এর আগে অ্যান্ডি বাইরনকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়। বাইরন 2023 সাল থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2024 সালে কোম্পানির মানব সম্পদ প্রধান হন ক্রিস্টিন ক্যাবট। পণ্য পরিবহনের তথ্য ও জাহাজ ট্র্যাকিংয়ে চীনের প্রযুক্তি প্ল্যাটফর্ম লগ ইনকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, অসৎ উদ্দেশ্যে তথ্য ভান্ডার তৈরি করছে বেইজিং। এটি ব্যবহারে তাই বাংলাদেশকে বারণ করেছে ওয়াশিংটন। মোর্শেদ হাসিবের রিপোর্ট। দেড় যুগ আগে চীনের এক প্রদেশে যাত্রা শুরু প্রযুক্তি প্ল্যাটফর্ম লগিংকের। মূলত সাগর পথে পণ্য পরিবহন ব্যবস্থাপনা, তথ্য ও জাহাজ ট্র্যাকিংয়ের কাজে লাগে এই লজিস্টিক সফটওয়্যার, যা বর্তমানে ব্যবহার করছে বিশ্বের অন্তত 50টি দেশ। তালিকায় আছে বাংলাদেশের নামও। শুরু থেকেই বিনামূল্যে লগিং সেবা দিচ্ছে বেইজিং, যদিও তা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, এর মাধ্যমে তথ্য ভান্ডার তৈরি করছে চীনারা, যা দিয়ে ব্যবহারকারী দেশগুলো থেকে বাড়তি সুবিধা নিচ্ছে বাণিজ্যিক দর কষাকষিতে। 2022 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশনের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক পণ্যের গন্তব্য সহজেই জেনে যাচ্ছে চীন। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের হুমকি হিসেবে প্রতিবেদনে তুলে ধরা হয় একে। শুল্ক নিয়ে দর কষাকষিতে বাংলাদেশের লগিং ব্যবহারে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি। বিশ্লেষকরা বলছেন, নতুন মার্কিন প্রশাসনের কাছে তাদের স্বার্থই আসল। চায়নাকে কেন্দ্র করে আমেরিকার কি চাওয়া পাওয়া, বাণিজ্যের মধ্যে বাণিজ্যের বাইরে বিনিয়োগে, লজিস্টিক্সে, মেরিটাইম অপারেশন বা প্রকিউরমেন্ট, সেটা ডিফেন্স নন ডিফেন্স প্রকিউরমেন্ট, এই জায়গাগুলো বুঝতে বোধহয় আমাদের দেরি হয়ে গেছে। যার ফলে আমাদের যে অফার টু ইউএস, যার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপিস করব, শান্ত করব, প্রভাবিত করব, সেই অফার বোধহয় পরিপূর্ণতা এখনো লাভ করেছে নাকি আমি জানি না। মার্কিনীদের উদ্বেগের কারণ যাই হোক না কেন, সেখান থেকে সরে আসা খুব সহজ নয় বাংলাদেশের জন্য। এটা যে শুধুমাত্র বাংলাদেশের ট্যারিফ কমিয়ে আমেরিকান ইম্পোর্ট বাড়ালেই আমেরিকা শান্ত হবে, বিষয়টা যে অত সরল না। এর সাথে যে আসলে এই পুরো বিষয়টা যে অনেক বেশি রাজনৈতিক যতটা না অর্থনৈতিক বা বাণিজ্যিক, এই বিষয়টা বোধহয় আমাদের বুঝতে এপ্রিল 2-এর পরেও অনেক দেরি হয়ে গেছে। শুধু মার্কিনীরাই নয়, সম্প্রতি ইইউ দেশগুলোর বন্দরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের লগিং। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।